তাদের কথাবার্তা আচরণে অধ্যত্ত দেখাচ্ছে এবং ফ্যাসিবাদী হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা শঙ্কিত হচ্ছি। এই ধরনের কথাবার্তা মানে অধ্যত্ত কিংবা চাপিয়ে দেওয়া কিংবা আমরাই একমাত্র সঠিক আর সবাই মানে বেঠিক, সুতরাং সেগুলো বিলুপ্ত করে দিতে হবে, এটা তো হিটলার বলেছিলেন যে আমরাই উই আর দি বেস্ট নেশন ইন দি হোল ওয়ার্ল্ড, সুতরাং আমরাই পৃথিবীকে শাসন করব, সমস্ত পৃথিবীর সমস্ত রাজ্য আমরা দখল করে নেব, এবং সেই 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 যে অহংকার এবং সেই যে ফ্যাসিবাদী আচরণ, সেটা করতে গিয়েই তো তার পতন। দেখবেন যে আজকের সমাবেশে মানুষ কোথায় ছিল, তাদের সমর্থককে আপনি দেখেছেন? মানে ক্যামেরাগুলো তো শুধুমাত্র মঞ্চে দেখেছেন, আপনি তো একটা এজেন্ডা নিয়ে সেখানে গিয়েছেন, মানে নির্বাচন যেন আরো বেশি অনিশ্চিত হয়ে যায়, হ্যাঁ, সেখানে যেন আরো দাঙ্গা হাঙ্গামা হয়। আপনি নিঃসন্দেহে জানেন যে সারাদিন গোপালগঞ্জে কি অবস্থা ছিল, কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং পুলিশি প্রহরায়, সেনা প্রহরায় এনসিপি তাদের সমাবেশটি করেছে সংক্ষিপ্তভাবে, আগে পরে হামলা হয়েছে সমাবেশ স্থলে। সবকিছু মিলিয়ে এই উত্তেজনাকর পরিস্থিতি কেন তৈরি হলো, কি কারণে তৈরি হলো, আপনার কাছে শুরুতে একটু জানতে চাই। আমার কাছে যেটা মনে হয় যে মানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের ছাত্ররা গত আগস্টে অনেক মানে জুলাই আগস্টে অনেক বড় সাহস দেখিয়েছে এবং তারা নতুন রাজনৈতিক দল করেছে। যদিও আমি মনে করি যে রাজনৈতিক দলের মানে শুধুমাত্র ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল করাটা একটা সর্ট অফ মিসনোমার কিংবা কনফিউশন, কারণ কোনো একটা শ্রেণী পেশাকে দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি হচ্ছে যে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকতে হবে। এখন ধরেন যে তারা নতুন কিছু করলে আমরা তো খুব আশাবাদী হব, কারণ আমাদের বাংলাদেশে বরাবরই মানে কয়েক দশক ধরে, দশকের পর দশক ধরে ছাত্ররা তরুণরা আমাদের পথ দেখিয়েছে। কিন্তু মুশকিলটা হয়েছে যে তাদের কথাবার্তা আচার আচরণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধটা আমি দেখতে পাচ্ছি না। কথাবার্তার মধ্যে যে আপনার পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা দরকার, কথাবার্তার মধ্যে যে বিনয় থাকা দরকার, তাদের কথাবার্তার মধ্যে একটা ঔদ্ধত্য এবং সম্প্রতি তাদের বেশ কিছু কথাবার্তায় তারা মব ভায়োলেন্সকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। এখন আপনি যদি রাজনীতি করতে গিয়ে আপনি সারাক্ষণ রাজনৈতিক নেতাদের হুমকি দিতে থাকেন, তাদের নামে আপনি মানে রুচিহীন কথাবার্তা বলতে থাকেন, আপনি যদি বলতে থাকেন যে হ্যাঁ মুজিববাদের কবর দিয়ে দিব, হ্যাঁ মুজিববাদের কবর দিয়ে দিব, তা আপনি তো কোনো একটা বাদ কিংবা কোনো একটা আদর্শ সেটাকে তো কবর দেওয়ার কথা বলতে পারেন না। আপনি আপনার আদর্শের কথা বলবেন, আর যদি আপনার কোনো আদর্শ আপনার মানে মনে হয় যে না সেটা আপনি পছন্দ করেন না, আপনার যুক্তি দিয়ে আপনি বলবেন যে আমরা মুজিববাদ পছন্দ করি না, এই কারণে করি। আপনি বলবেন যে মুজিববাদ থেকে আপনারা সরে আসেন, এটা হবে রাজনৈতিক আদর্শিক লড়াই। কিন্তু আপনি যখন এই যে কথাগুলো বলছেন এবং সাথে সাথে আপনি মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 32 নম্বরের যে বাড়ি সেটাকে যেভাবে ভাঙা হলো, সেটা তো একটা মানে চরম অন্যায়, সেটা ফৌজদারি অপরাধ। অধ্যাপক আর্জুন, গোপালগঞ্জে 144 ধারা জারি করা হলো এবং সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে আসে। তার আগে এই যে পদযাত্রাটি অন্যান্য জায়গায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এটিকে বলা হলো রোড টু মার্চ, অন্য জায়গায় বলা হলো জেলা মানে পদযাত্রা, এনসিপির জুলাই পদযাত্রা, এখানে বলা হলো রোড টু মার্চ। এর মধ্য দিয়ে কি একটা উস্কানি তৈরি করা একটা চেষ্টা ছিল? এবং আওয়ামী লীগের আপনার কি মনে হয় কিনা যে এটি না করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্ত থাকতো, এই উস্কানিতে তারা বেশি উত্তেজিত হয়েছে? এবং শোনা যাচ্ছে, কোনো গণমাধ্যমে আসেনি, যে কয়েকজন নিহত হয়েছেন এরকম শোনা যাচ্ছে, এবং 144 ধারা জারি করা হয়েছে। আপনি কি বলবেন? এরকম পরিস্থিতি হলে যেটা হয় যে যারা রাজনৈতিক কর্মসূচি পালন করছেন তাদের তরফ থেকে অনেক সময় মানে শান্তি শৃঙ্খলার স্বার্থে তারা বিরত থাকে, কিংবা ধরেন প্রশাসনের তরফ থেকে সেটাকে আপনার 144 ধারা জারি করে হোক কিংবা যে কোনো ভাবে হোক সেটাকে মানে শান্ত করা হয়। কিন্তু এখানে আমরা দেখলাম আসলে একটা উস্কানি ছিল এবং আমরা যেটা বেশ কয়েকদিন ধরে আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আশঙ্কিত হয়েছি, উৎকণ্ঠিত হয়েছি, যে বঙ্গবন্ধুর যে সমাধি আপনার টুঙ্গিপাড়াতে, সেটাকে ভেঙে 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 ফেলা হবে, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হবে। নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, যেমন আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর সমাধির স্থলে একটা আক্রমণ হতে পারে, সেই ধরনের গুঞ্জন তো গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। আবার এমনও শোনা যাচ্ছিল যে এই সমাবেশ বা পদযাত্রাকে কেন্দ্র করে, বিশেষ করে গোপালগঞ্জের বুকে কোন কোন পক্ষের লাশ প্রয়োজন, এবং উত্তেজনা উস্কানি যে পক্ষ থেকে আসুক না কেন লাশের প্রয়োজন ছিল, যার কারণে এটা এক ধরনের
মেক করা হয়েছে এই পরিস্থিতি, এ- এটি তো বাংলাদেশের জন্য খুব স্বাভাবিক ঘটনা, আগে পরে আমরা দেখেছি। এই যদি হয় তাহলে সামনের দিনগুলোতে কি আরো ভয়াবহ কোনো কিছু অপেক্ষা করছে? তাদের আসল যে অন্তর্বর্তী সরকারের যে আসল কাজ, সেইটাকে ফেলে তারা তাদের হিডেন এজেন্ডা, যেটা যেটা মনে হচ্ছে আমাদের কাছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা মূল সমর্থনটা পাচ্ছেন আপনার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং উগ্রবাদী ধর্মপন্থীদের কাছ থেকে। এবং এই সমর্থনটা নিয়ে তারা এখানে মেইন স্ট্রিমের যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোকে নির্মূল করে তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চান। তারা নির্বাচনকে অনিশ্চিত করে দিতে চান এবং তারা এইখানে একটা নৈরাজ্য তৈরি করতে চান। আচ্ছা, আমি বলছি যে আপনি মুজিববাদ মুর্দাবাদ এনসিপি নেতারা স্লোগান দিচ্ছে, এই প্রসঙ্গটি তুললেন একটু আগে। সেই জায়গা থেকে প্রশ্ন যে গোপালগঞ্জে এরকম একটা উত্তেজনাকর অবস্থা, অগ্নিগর্ভ অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় হাসনাত আব্দুল্লাহ গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ এই শব্দগুলো উচ্চারণ করে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায়। আবার অন্যদিকে নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা যে অবস্থান নিল গোপালগঞ্জের রাজপথে, এই দুটার সংমিশ্রণে আমাদের বিশ্লেষণটা কোন দিকে যাবে, মানে জয় পরাজয়টি কাদের ঘটলো? না, আমি তো মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যে কোনো হামলাকে নিন্দা জানাই। যে যে কেউ হামলা করুক, সহিংসতা করুক, আবার আহ, সেনাবাহিনী কিংবা পুলিশ কিংবা বিজিবি, তারা যদি অপ্রয়োজনে বল প্রয়োগ করে, সেটাও কিন্তু ভীষণ রকম নিন্দা জানাই, অপছন্দ করি। এবং আপনি দেখবেন যে পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় আন্দোলন হয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনী, তারপর সেনাবাহিনী, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে অপ্রয়োজনীয় বল প্রয়োগের প্রেক্ষিতে কিন্তু আপনার সেই আন্দোলনগুলো একদম একটা দানা বেঁধে পরবর্তীতে সরকার পতনের কারণ হয়েছে। এখন আপনি যে কথাটা বললেন যে মুজিববাদ মুর্দাবাদ, জিয়াবাদ মুর্দাবাদ, এইটার দুটো দিক। যে আপনি মুজিববাদ যদি শক্তিশালী হয়, জনগণ যদি সেটা গ্রহণ করে, তাহলে সেটা টিকে থাকবে। জিয়াবাদ যদি আপনার তার ভেতরে যদি সার পদার্থ থাকে, সেটা যদি জনগণ গ্রহণ করে, তাহলে সেটা টিকে থাকবে। আপনি হুমকি দিয়ে, আপনি জবরদস্তি করে সেটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না। এবং আপনি যখন সেটা করছেন, আপনি তো ফ্যাসিবাদী আচরণ করছেন। এবং এটার একটা দিক হচ্ছে যে আদর্শের শক্তি, আর একটা হচ্ছে জনগণের গ্রহণ করছে কিনা। হ্যাঁ, তো সুতরাং আমার কাছে মনে হয় যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের কথাবার্তা অধ্যত্ব কিংবা চাপিয়ে দেওয়া, কিংবা আমরাই একমাত্র সঠিক, আর সবাই বেঠিক, সুতরাং সেগুলো বিলুপ্ত করে দিতে হবে। এটা তো হিটলার বলেছিলেন যে উই আর দি বেস্ট নেশন ইন দি হোল ওয়ার্ল্ড, সুতরাং পৃথিবীকে শাসন করব, সমস্ত পৃথিবীর সমস্ত রাজ্য আমরা দখল করে নেব। এবং সেই 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 যে অহংকার এবং সেই যে ফ্যাসিবাদী আচরণ, সেটা করতে গিয়েই তো তার পতন হলো। এবং ফ্যাসিবাদী আচরণ বাংলাদেশেও যে যখন করেছে, তার পতন হয়েছে। আমরা শুধু একটা সরকার না, আপনি দেখবেন যে এর আগে সামরিক স্বৈরাচার ছিল, গণতান্ত্রিক স্বৈরাচার ছিল, এবং যে সরকারই যখন ফ্যাসিবাদী আচরণ করেছে, তার কিন্তু আপনার পতনটা সেটা নিশ্চিত হয়েছে। আপনি বলছিলেন যে যখনই শক্তিমত্তা প্রদর্শন করেছে যেই দল ক্ষমতায় থেকে, সেই দলের পতন হয়েছে। এবং যেই দৃশ্য আজকে আমরা দেখলাম, আহ সেনা সদস্যদের প্রহরায়, পুলিশের প্রহরায় খুব গর্বের সাথে সমাবেশটি করলো এনসিপি। একই চিত্র তো আমরা দেখেছি আওয়ামী লীগ, আওয়ামী লীগের সময় ছাত্রলীগ পুলিশের প্রহরায় সবকিছু করছে, পুলিশের প্রহরায় আওয়ামী লীগ যুবলীগ যা ইচ্ছে করছে। আহ ঠিক তারা যেই ফল পাওয়ার কথা পেয়েছে। এখনকার যারা এই রাজত্ব গুলো করছে, দেখুন এনসিপি তো এখনো পর্যন্ত ক্ষমতায় যায়নি, তাই না? ক্ষমতায় না গিয়েই তারা সরকারি দলের সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। সেই জায়গা থেকে তাহলে রাজনৈতিক দল তাদের, হিসেবে নিবন্ধনই পায়নি, রাজনৈতিক জি দল হিসেবে নিবন্ধনই পায়নি। হ্যাঁ, সেই জায়গাতে এই ধরনের প্রোটেকশন, এই ধরনের প্রোটোকল, এই ধরনের তাদের এসকর্ট করে সবকিছু করা, তো তাদের পরিণতি কি হতে পারে? আমরা তো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পরিণতি দেখেছি, এনসিপি পরিণতিটা কি হতে পারে? না, আপনার সাথে তো আমার বন্ধুত্ব অনেক দিনের, তাই না? আপনার সাথে আমার জানাশোনা অনেক দিনের। এবং হম হম। এর আগের যে সময়ে আওয়ামী লীগের শাসনামলে নানা রকম বাড়াবাড়ি হয়েছে, নানা জি। রকম এমন কিছু হয়েছে যেটা মর্মাহত করেছে আমাদেরকে, আমরা আশাহত হয়েছি। আমরা কিন্তু তখনই বলেছি যে এই জি। কাজগুলো করা ঠিক হচ্ছে, এটার পরিণতি কিন্তু ভালো হবে। এবং আওয়ামী লীগের মতো দল কিংবা বিএনপির মতো দল, বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত এমন অনেক কিছু করেছে যেটা করাটা কিন্তু ঠিক হয়, এবং যার জন্য কিন্তু বিএনপিকে মূল্য দিতে হয়েছে। হম হম। আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতায় থেকে যে সমস্ত কাজ করেছে, কোনটা আপনার অপ্রত্যাশিত ছিল, কোনটা ঠিক হয় নাই, কোনটা বাড়াবাড়ি ছিল, সেগুলোর জন্য কিন্তু আওয়ামী লীগকে মূল্য দিতে হচ্ছে।
আর আওয়ামী লীগ এবং বিএনপির যেখানে 40% করে আপনার ভোট আছে, 30 থেকে 40%, তাদেরই যেভাবে মূল্য দিতে হয়, আর এদের তো মানে এরা তো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াই না। আপনি সবেমাত্র শুরু করেছেন এবং সেটা শুরুটা পদযাত্রা হচ্ছে, এবং আপনি দেখবেন যে আজকের সমাবেশে মানুষ কোথায় ছিল, তাদের সমর্থককে আপনি দেখেছেন? মানে ক্যামেরাগুলো তো শুধুমাত্র মঞ্চের দিকে ছিল। এক্স্যাক্টলি, আমি বলছি 1 থেকে 1.5 জন হয়েছে। হ্যাঁ, আপনি তো একটা এজেন্ডা নিয়ে সেখানে গিয়েছেন, মানে নির্বাচন যেন আরো বেশি অনিশ্চিত হয়ে যায়, হ্যাঁ, সেখানে যেন আরো দাঙ্গা হাঙ্গামা হয়, সেই রকম একটা এজেন্ডা নিয়ে আপনি সেখানে গিয়েছেন। মানে বাংলাদেশের ইতিহাসে এটা তো এই সরকারের একটা মানে কালো অধ্যায় হয়ে থাকবে, যে আপনি 141টা, হ্যাঁ 141টা না কত আপনার মব ভায়োলেন্সের ঘটনা হলো, এবং তার ভিতরে আপনি মানে 83 জন মানুষ হত্যাকাণ্ড, এবং এই মব ভায়োলেন্সটা আপনি ঘোষণা দিন, আপনি আগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেন যে অমুক দিন অমুকের বাড়ি ভাঙা হবে, অমুক দিন অমুক জায়গায় আন্দোলন মানে হামলা চালানো হবে, আপনি মাজার ভাঙলেন, আপনি মানে যে পীর আউলিয়া যারা এখানে ইসলাম প্রচার করেছেন এবং সেই তাদের বাণীতে সম্মোহিত হয়ে এখানকার যে মানুষ ছিলেন তারা ইসলাম ধর্মে রূপান্তরিত ধর্ম গ্রহণ করেছেন, তাদের মাজার আপনি ভাঙলেন। এই যে আপনার মানে আপনি 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 যে সমস্ত মানে বিশৃঙ্খলাগুলো তৈরি করলেন, আপনি সুনির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে যে সমস্ত নৈরাজ্যগুলো তৈরি করলেন, তার তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে। এর আগে কিন্তু ইসি বলেছিল যে না, নৌকা প্রতীক তোলা হবে না, যেহেতু আওয়ামী লীগকে ফর দ্য টাইম বিং নিষিদ্ধ করা হয়েছে তার রাজনৈতিক কার্যক্রম, এটা ফুলফিলি মানে পুরোপুরি নিষিদ্ধ হয়নি। সো তারা যখন আবার নিবন্ধন ফিরে পাবে, তখন আবার তারা ওই প্রতীক পাবে। সো এখন আর ওঠানো সম্ভব না। মানে আমাদের মুশকিলটা হয়েছে যে এই তরুণ প্রজন্ম ইতিহাসও পড়ে না, তারপরে তারা মানে রাষ্ট্রবিজ্ঞানও পড়ে না, তারা মানে সমাজবিজ্ঞানও পড়ে না, এবং আমাদের রাজনীতি করতে গিয়ে যে সমস্ত ডিসিপ্লিনটা আপনার মোটামুটি পাঠ করাটা আবশ্যিক, তার কোনো কিছু বিশেষ করে ইতিহাস সম্পর্কে তারা কিছু জানে না। যে এই নৌকাটা মাওলানা ভাসানীর প্রতীক ছিল, এই নৌকাটা বঙ্গবন্ধুর প্রতীক ছিল, এই নৌকাটা সরওয়ার্দীর প্রতীক ছিল, এই নৌকাটা মানে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতীক ছিল। হ্যাঁ, একটা দল নেতৃত্ব দিয়েছে কোনো কোনো মানে আপনার ধরেন যে এক একটা সময় থাকে, এক একটা সময় থাকে কোনো কোনো একটা দল আপনার সেটা নেতৃত্ব গ্রহণ করে, তাই না? যে আওয়ামী লীগ একটা নেতৃত্ব গ্রহণ করেছে, অনেক বড় নেতৃত্ব, বিএনপি আর একটা নেতৃত্ব আপনার ধরেন স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেখানে তিনজোট ছিল, কিন্তু বিএনপি ছাত্র দল তাদের নেতৃত্বকে অন্যভাবে মূল্যায়ন করা হয়। এক একটা সময় থাকে এক একটা দলের তাদের নেতৃত্ব নিতে হয়, এবং সেই ইতিহাস তাদের উপর সেই দায়িত্বটা অর্পণ করে, তারা মোটামুটি সফলতার সাথে পালন করে। কোথাও কোথাও কিছু বিচ্যুতি থাকে, সেটা সব দলেরই থাকে, কিন্তু এখন ধরেন যে সেটাকে আপনি সেই ইতিহাসটাকে মনে রাখবেন না, আপনি আইনসঙ্গত ভাবে তো ওই যে নির্বাচন কমিশনের যে বিধিমালা সেটা সংশোধন না করে তো এটাকে আপনি মানে তুলে দিতে পারেন না। এখন একজন উপদেষ্টা হুমকি তা আপনি সেটাকে ফ্যাসিবাদী আচরণ বলবেন? আইন কানুনের কোনো তোয়াক্কা নাই। এবং ইশরাককে নিয়ে যেটা হলো, হ্যাঁ, বিএনপির যে আপনার মেয়র, যাকে মানে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, আদালত ঘোষণা দিয়েছে, কিন্তু সরকার সেটাকে তাকে শপথ পড়ায় নেই বোধ হয়। হ্যাঁ, তো এই যে আচরণগুলো আপনি 5ই আগস্টে যে আপনি এখানে আপনি 5ই আগস্টটা যে হলো, আপনি বললেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আপনি বললেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনি বললেন সুশাসন প্রতিষ্ঠা করবেন, আপনি বললেন স্থিতিশীলতা আসবে দেশে, তো তার কোনো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে পরে আপনি যে কথাগুলো বললেন আপনার কাজের ভিতরে সেটার প্রতিফলন না থাকে, আমরা কি করে আপনার উপর আস্থা? এবং বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় সব ক্ষেত্রেই এই দ্বিচারিতার জন্যই কিন্তু সবার পতন হয়েছে, মানে সরকার হোক কিংবা অন্য যে কেউ হোক, আপনি কথা যেটা বলছেন আপনার কাজে তার প্রতিফলন নেই। সুতরাং এই যে ডাবল স্ট্যান্ডার্ড কিংবা আপনার যে কথা এবং কাজের মধ্যে যে ফারাক, সেটার জন্য কিন্তু আপনার পতন হয়েছে। সুতরাং আমরা তো অনেক বড় সময়ের সাক্ষী, তাই না? আমরা তো কয়েক দশক দেখে ফেললাম আমাদের যে বয়স, তো তাতে করে আমরা কিন্তু দেখেছি উত্থান পতন দেখেছি। সুতরাং এই যে আপনার মানে অহংকার, এই যে ঔদ্ধত্য, এই যে আস্ফালন, এগুলো তো আসলে পতনের কারণ। হ্যাঁ, সুতরাং সেটা সম্পর্কে মানে ওরা অল্প বয়সী তরুণ, হ্যাঁ, তারা 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 কিছু কিছু ক্ষেত্রে বিচ্যুতি হতে পারে, কিন্তু তারা সারাক্ষণ যেভাবে মানে বিএনপি কে গালমন্দ দিচ্ছে, তারপরে আওয়ামী লীগ তো মানে তার তো কবর দিয়ে দিচ্ছে, তারপরে কমিউনিস্ট পার্টি তার 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 পার্টি মানে তার পার্টি অবশ্য হামলা করার অবস্থা হয়েছে। বিদেশ থেকে আপনার পার্ট দেওয়া হয়েছিল, যে কমিউনিস্ট পার্টির অফিসে হামলা করা হবে। তো এই যদি হয় অবস্থা, এখানে তো আপনার পেলে পরে আইনের শাসন কিংবা আপনার কোনো রাষ্ট্রীয় শাসন কিছু নেই।
মানে যেটা চলছে মোটামুটি চলছে, কিন্তু আপনার অধিকাংশ ক্ষেত্রে তো আমরা দেখছি যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করা হচ্ছে কিংবা বিদেশ থেকে আপনার নির্দেশ দেওয়া হচ্ছে যে এইটা হুম, ভেঙে হুম। ফেলবো, ওই অফিস আক্রমণ করবো, একে ইয়ে করবো। হ্যাঁ, আপনি যদি কারো সমালোচনা করেন তারও তো একটা ভাষা আছে, তাই না? আপনি সমালোচনা করতে পারেন, আপনি বলতে পারেন যে এটা আমার মতবাদ, এটা আপনারা গ্রহণ করবেন কিনা আপনারা বিবেচনা করেন, এবং এইটা আওয়ামী লীগের মতবাদ, এটা বিএনপির মতবাদ, এটা কমিউনিস্ট পার্টির মতবাদ, আপনারা গ্রহণ করলে চলবে, না গ্রহণ করলে চলবে না। পৃথিবীতে তো তাই হয়েছে, আপনি জোর জবরদস্তি করে তো আর কোনো কিছু হয় না। জি, অনেক ধন্যবাদ হাবিবুর রহমান কার্জন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, শেষ করছি, গোপালগঞ্জে যা কিছু ঘটে গেল এর দায়ভার কাদের? নিশ্চয়ই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বিশ্লেষণ করতেই পারি।